চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত জয় ভারত মাতা, জয় চন্দ্র। জয় ভারত মাতা জয়। মহারাজ, 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 জয় ভারত মাতার জয়। মহারাজ, পালাও পালাও পালাও, সবাই পালাও এখান থেকে, পালাও, মহারাজ মারা গেছে, পালাও এখান থেকে। মহারাজ, মহারাজ, মহারাজ। দেখলে ভদ্রশাল, এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে কেউ জয়লাভের কথা ভাবতেও পারত না, কিন্তু আমার চন্দ্রগুপ্ত সেই বিজয় সম্ভব করে দেখিয়েছে। বাহ চাণক্য, বাহ! কি ষড়যন্ত্র করেছো তুমি। এবার বুঝতে পারলাম যে মহারাজ ধননন্দ তোমাকে এত ভয় পেতেন কেন। তোমার বুদ্ধি চাতুর্য আজ আমি নিজের চোখের সামনে দেখতে পেলাম, যে তুমি সাধারণ কিছু মানুষ দিয়ে কতটা সর্বনাশ করলে। ভারত মাতা জয়। সৈন্যরা এক্ষুনি ধরো ওদের। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত জীবিত রয়েছে? ওকে তো স্বয়ং আমি নিজের হাতে মেরেছিলাম। মহারাজ, মহারাজ, তুমি আর চন্দ্রগুপ্ত হয়তো এটা ভুলে গেছো যে তোমার আর মগধের মাঝখানে ভদ্রশাল দাঁড়িয়ে আছে। যদি নিজেকে চিতা মনে করো তাহলে আমিও কিন্তু সিংহ। শশাঙ্ক, আইডিয়া, সৈন্যদের একত্রিত করো, আচার্যকে সামলো, তাড়াতাড়ি যাও। আচার্য, আমরা জিতে গেছি আচার্য।
অভিযান সফল হয়েছে। সাধু চন্দ্রগুপ্ত, সাধু। মহারাজ, ভদ্রশাল, তুমি জীবিত রয়েছো ভদ্রশাল? আচ্ছা, মনে হচ্ছে তুমিও মগধের শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছো। তুমি আবার ভুল করছো অমাত্য। রাগ আর ঈর্ষাবশত আজ পর্যন্ত তুমি আমাকে নিয়ে যেটা ভেবে এসেছো, আবার সেই ভুলটাই করছো। আমি মগধের শত্রু নই, বরং সেই একমাত্র শক্তি আমি যে মগধ আর এই বিদ্রোহীদের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চলুন আচার্য। এখন সব ঠিক আছে। জয় ভারত মাতার জয়। জয় ভারত মাতার জয়। জয় ভারত মাতার জয়। অমাত্য, খেলা সমাপ্ত। অমাত্য, ধননন্দ মারা গেছে, আর এখন অন্য কারোর মৃত্যুর কোনো প্রয়োজন নেই। আর এটা ভেবে দিও না যে আমরা এখানে যে কজন রয়েছি মাত্র সেই কজনই সৈনিক রয়েছে আক্রমণ করার জন্য। আমাদের 10,000 সশস্ত্র সৈনিক পাটলিপুত্রকে চারিদিক থেকে ঘিরে আক্রমণের জন্য প্রস্তুত, শুধু আমাদের সংকেতের জন্য অপেক্ষা করছে। তোমাদের রাজা মারা গেছে অমাত্য, আর তোমাদের অর্ধেকের বেশি সুরক্ষাধিকারী সুরা পান করে পাটলিপুত্রের বিভিন্ন পতিতালয়তে আমাদের নিযুক্ত স্ত্রীর ওপর আসক্ত হয়ে অচেত পড়ে রয়েছে। তোমাদের সেনার অশ্ব এবং অস্ত্র নিম্নমানের অশ্ব এবং অস্ত্রের সঙ্গে আগেই বদলে নিয়েছি, যা নিয়ে তোমার সৈনিক কখনোই লড়তে পারবে না। আর এমনিতেই তোমাদের সেনার একটা বড় অংশ যারা মাত্র ধননন্দের ভয়ে তোমাদের হয়ে লড়তো, এখন বিদ্রোহ করে আমাদের সঙ্গে এক হয়েছে। সেই জন্য তোমরা যদি যুদ্ধ করো সেটা মাত্র রক্ত বহনা ছাড়া আর কিছুই হতে পারে না, এবং যার পরিণাম হবে তোমার পরাজয়, মাত্র পরাজয় অমাত্য। আর এবার স্বীকার করো তোমার পরাজয়, স্বীকার করো যে তুমি হেরে গেছো অমাত্য। খুব ভালো চন্দ্রগুপ্ত, খুবই ভালো। এমন ষড়যন্ত্র করেছো তুমি যে অমাত্য প্রমুখেরও রক্ত ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমি যতদিন আছি মগধের পরাজয় অসম্ভব। তোমার যা বলার তুমি বলে নাও ভদ্রশাল, আমাদের জয় হয়ে গেছে। এত বিশ্বাস তোমার নিজের উপরে? এত বিশ্বাস?
দেখতে চাও তুমি চন্দ্রগুপ্ত যে তুমি সত্যি এই যুদ্ধে জয়লাভ করেছো কিনা? ধননন্দ মারা গেছে ভদ্রশাল, আর এইবার তুমিও নন্দবংশকে আর বাঁচাতে পারবে না। আমার সত্যি আফসোস হচ্ছে চন্দ্রগুপ্ত তোমার জন্যে, কারণ মহারাজ ধননন্দ জীবিত আছেন। মহারাজ, চন্দ্রগুপ্ত, আচার্য, এটা ছিল ভদ্রশাল, যার কারণে এই যুদ্ধের গতি প্রকৃতি পুরোটাই বদলে গিয়েছিল। যাই হোক না কেন, সেই বিস্ময়কর মুহূর্ত সবার সামনে আসছিল। চাণক্য, কি হলো? সাপে ছোবল মারলো নাকি তোকে? এখন আর কোনো উপদেশ দিবি না? যতদিন ধননন্দ মারা না যাচ্ছে ততদিন আমি আমার শিখা বাঁধবো না। ধননন্দ তো মরে গেছে, এবার বাঁধ নিজের শিখা। চন্দ্রগুপ্ত, তুই, তোর এই আচার্য আর তারা সবাই যারা তোকে সঙ্গ দিয়েছে, সেই সব রাজদ্রোহীরা এবার ধননন্দের প্রকোপ দেখবে। এইবার তুই আর তোর এই সঙ্গীরা পাটলিপুত্র থেকে বেঁচে ফিরতে পারবি না। এবার আমি তোকে এত কষ্ট দেব, এত কষ্ট দেব যে তুই নিজেই আমার থেকে নিজের জন্য মৃত্যুর ভিক্ষা চাইবি। ধা ধা থেকে ধাক্কা দিকেন। ধননন্দ, যদি তুই বেঁচেও যাস তাহলে আমি তোকে আবার মারবো। আবার বেঁচে গেলে আবার মারবো, তারপরেও বেঁচে গেলে তারপরেও মারবো, ততক্ষণ মারতে থাকবো যতক্ষণ না তুই মরে যাবি। পাটলিপুত্রকে আমাদের সমস্ত সৈনিক ঘিরে রেখেছে আর আমরা লড়বো ধননন্দ। চন্দ্রগুপ্ত, সহস্র সৈনিক পাটলিপুত্রকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওই সৈনিকগুলো তোমার কোথায়? সেগুলো দিগ্বিজয়ের সৈনিক, যারা তোমার সংকেতের উপর নয়, আমার নির্দেশেই লড়াই করবে। তুমি কি বলতে চাইছো ভদ্রশাল? আমি এটাই বলতে চাইছি চন্দ্রগুপ্ত, তোমার বিরুদ্ধে আমার সবথেকে ঘাতক অস্ত্র দিগ্বিজয়ী। আমি হলাম ভদ্রশাল।
ভদ্রশাল, তাহলে তুমি সেই সামন্ত যে চন্দ্রগুপ্ত আর আচার্য চাণক্যর ঘোর শত্রু? উত্তেজিত হয়ে মানুষ সবসময় মূর্খতার পথই বেছে নেয়, যেরকম তোমার জীবনটাই এখন চলে যেত। দেখো জানলা দিয়ে বাইরে, যে মগধের সব থেকে ভয়ানক ধনুর্ধর, যে কোনোদিনও লক্ষ্যভ্রষ্ট হয় না। তাই আমি এখন যেটা বলছি সেটা ঠান্ডা মাথায় শোনো। আমি জানি যে চন্দ্রগুপ্ত মারা যায়নি। আর এই সমস্ত নাটক চাণক্যের নির্দেশ অনুযায়ী তুমি আর চন্দ্রগুপ্ত একসাথে মিলে করেছিলে। এই উৎকৃষ্ট কূটনৈতিক পরিকল্পনা, যার লক্ষ্য ছিল ধননন্দের হত্যা করা। একবার ভাবো, এই কথাটা যখন মহারাজ ধননন্দ জানতে পারবেন তখন কি হবে? কি করবে তুমি? পাটলিপুত্র থেকে তো জীবিত বাইরে যেতে পারবে না। আর মহারাজ ধননন্দ তোমাকে মারার আগে খুব কষ্ট দেবে, সেটা খুবই কষ্টকর। আর যারা যারা এই ষড়যন্ত্রে জড়িত থাকবে তাদের শিরচ্ছেদ করা হবে, রক্তপাতের পর রক্তপাত। তোমার রাজ্য, তোমার সেনা, তোমার সমস্ত কিছু। যতক্ষণ মহারাজ ধননন্দ সব শেষ না করে দেবে ততক্ষণ উনি শান্তি পাবেন না। সেই জন্য এখন তোমার কাছে দুটো রাস্তাই খোলা আছে। এক হতে পারে নিজের তলোয়ার দিয়েই নিজেকে শেষ করে দাও, না হলে আমাকে সাহায্য করে এই ষড়যন্ত্রকে অসফল করে দাও। ভেবে দেখো চন্দ্রগুপ্ত, মহারাজ ধননন্দ তোমার তীরের হাত থেকে কি করে বেঁচে গেলেন? ক্ষমা করো চন্দ্রগুপ্ত, ভদ্রশাল ঠিকই বলেছে। আমার সৈনিকেরা আসছে ঠিকই, কিন্তু তারা তোমার জন্য নয়, মগধের হয়ে লড়বে। দিগ্বিজয়, এটা কি করে করতে পারলি তুই? ছোটবেলার বন্ধু তুই আমার দিগ্বিজয়। ছোটবেলার দিন শেষ হয়ে গেছে চন্দু, এখন আমার নতুন বন্ধু হয়েছে। না, আমি এটা করতে পারবো না। চন্দ্রগুপ্ত আমার ছোটবেলার বন্ধু, আর এই সব কিছু করার আগে আমি নিজেকে শেষ করে দেব। তাহলে মেরে ফেলো তুমি নিজেকে, তলোয়ার তো নিজের হাতেই আছে। কি হলো, কিছু ভেবে উঠতে পারছো না? কোনো ব্যাপার না, এসো আমার সাথে। দেখো দিগ্বিজয়, নিজের জীবনকে বাঁচানোর জন্য নেওয়া কোনো পদক্ষেপকে কাপুরুষতা নয়, বুদ্ধিমত্তা বলে। আর এই জগতে সেই জীবিত থাকে যে বুদ্ধিমান হয়। একবার ভেবে দেখো, তুমি কি ছিলে কালকে? তুমি একটা ছোট রাজ্য অশাক্যের একজন সাধারণ রাজা মাত্র। আর আজকে তুমি মগধের সম্মানিত অতিথি, ভারতের সব থেকে শক্তিশালী রাজা। তোমার সাথে মদিরা পান করছেন, ভোজন করছেন। একজন রাজা যেসব সুখ সুবিধার স্বপ্ন দেখেন সে সব তুমি মগধ থেকে পেতে পারো। নিজের রাজ্যের বিস্তার, ধন সম্পত্তি, শক্তি, মদিরা, সুন্দরী, সবকিছু পেতে পারো। এমনকি রাজকুমার অম্ভিক আর পুরু রাজও তোমাকে হিংসে করবে। এত সবকিছু তোমাকে শুধুমাত্র মগধই দিতে পারবে। তুমি এমন একজন রাজা হয়ে যাবে যাকে ভয় পাবে সবাই, মাথা নত করবে। আমি করতে পারবো এইসব কিছু? কেন করতে পারবে না? তুমি একজন রাজা, আর রাজাদের কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। মনকে নিয়ন্ত্রণ করে সিদ্ধান্ত নিলেই একজন সাদাসিধে যুবরাজ মহান রাজায় পরিণত হয়।
আর রাজার এই গুণটাই তাকে একজন সম্রাটে পরিণত করে, যেটা তোমাকে হতে হবে একদিন, মগধের সম্রাট। বলো, কি করতে হবে আমাকে? ক্ষমা করবেন আচার্য, আমাকে সত্তা আর মৃত্যুর মধ্যে বেছে নিতে হয়েছে। আর দুর্ভাগ্যবশত আমি অনুভব করলাম যে আমি তোমাকে এতটাও ভালোবাসি না বন্ধু। বন্ধু বলে ডাকবি না আমাকে। আমাকে বন্ধু বলে ডাকার অধিকার হারিয়ে ফেলেছিস তুই। এমন বিশ্বাসঘাতকতা তুই যা করলি না দিগ্বিজয়, সেটা শুনে লোকের বন্ধুত্বের ওপর থেকে বিশ্বাসই উঠে যাবে। বাহ ভদ্রশাল, বাহ। মানছি যে তোমাকে বুঝতে আমার ভুল হয়েছিল, আর এটাও সত্যি যে আমি সব সময় তোমায় অন্তরের দিক থেকে লোভী সামন্ত ভেবে এসেছি। কিন্তু তুমি তো মগধের বীর পুত্র প্রমাণ হলে। আজ তুমি তোমার দেশভক্তিকে সিদ্ধ করলে। তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি মগধের সত্যিকারের রাজভক্ত আর একজন বুদ্ধিমান সামন্ত। আজ শুধু আমি নই, গোটা মগধ তোমার দেশভক্তিপূর্ণ সাহসিকতার জন্য মাথা নত করেছে। চন্দ্রগুপ্ত, তোমার সামনে আমার প্রস্তাব আছে যে তুমি চুপচাপ নিজের অস্ত্র ফেলে দাও, নইলে তোমাদের প্রত্যেককে খণ্ড বিখণ্ড করা হবে। এবার রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়বো অমাত্য, কিন্তু তোদের সামনে নিজেদেরকে আত্মসমর্পণ কখনোই না। যেমনটা তুমি ভালো বোঝো। সৈন্যরা, আক্রমণ! আরে ভেঙে দাও দরজা, চাইলে পুরো প্রাসাদটাই ভেঙে ফেলো, কিন্তু এইবার ওরা দুজন যেন এখান থেকে বেঁচে পালাতে না পারে। ভেঙে ফেলো। চিন্তা করবেন না মহারাজ, এবারে ওরা কিচ্ছু করতে পারবে না। যাও। আসুন, তাড়াতাড়ি আসুন। মহারাজ, আমি আমার সৈন্যদের একটা অংশ নিয়ে অন্য দরজায় যাচ্ছি, যাতে ওরা বেরিয়ে গিয়ে পালাতে না পারে। সৈন্যরা, চলো আমার সাথে। যাও। তাড়াতাড়ি চলো, তা না হলে এখান থেকে বেঁচে বেরোনো যাবে না। কাউকে না কাউকে তো মগধ সৈন্যদের থামাতে হবে। চন্দ্রগুপ্ত, তুমি শশাঙ্ক সাহায্যে আচার্যকে সুরক্ষিত বাইরে নিয়ে যাও। ততক্ষণ আমি মগধ সৈন্যদের আটকে রাখছি। এসে চন্দ্রগুপ্ত, যাও। না হিরিয়া, চলো। যাও, চলুন আচার্য, চলুন। যদি এই অভিযানে অপ্রত্যাশিত কিছু ঘটে যায়, ধননন্দকে মারার সময় যদি চন্দ্রগুপ্তের ওপর কোনো রকম বিপদ আসে, তবে তুমি যে কোনো মূল্যে তাকে বাঁচাবে।
অখণ্ড ভারতের স্বপ্নকে পূরণ করার শেষ আশা হলো চন্দ্রগুপ্ত। আমি আপনাকে কথা দিচ্ছি আচার্য, চন্দ্রগুপ্তের ওপরে আসা প্রত্যেকটা সংকট আমি নিজের ওপর নিয়ে নেব। জয় ভারত মাতার জয়। আরে 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 আরে, মনে হচ্ছে ওরা বলির জন্য এই নিষ্পাপ বনবাসীকে এখানে রেখে গেছে। এটা তো খুবই খারাপ ব্যাপার, কিন্তু হতে পারে তোমার এই কথাটা শুনে ভালো লাগবে যে যারা তোমাকে এখানে ছেড়ে চলে গেছে বেশি সময় পর্যন্ত বেঁচে থাকবে না। আমি কতক্ষণ পর্যন্ত জীবিত থাকব সেটা তো নির্ভর করছে এই কথার উপর যে আমি তোমাদেরকে কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে দেব। যদি আমি এই যুদ্ধতে মারা যাই তাহলে আমার গর্ব হবে এই ভেবে যে আমি আচার্য আর চন্দ্রগুপ্তর মতো মহান ব্যক্তিদের সেবা করতে করতে আমি মারা গেছি, অখণ্ড ভারতবর্ষের জন্য মারা গেছি, দেশের জন্য মারা গেছি, মাতৃভূমির জন্য মারা গেছি। আর আমার আনন্দ হবে এই ভেবে যে ভাগ্য একবার আমাকে আবার সুযোগ প্রদান করেছে তোর মতো দুষ্ট পাপীকে মারার জন্য, যে আমার ছোট ভাইকে বিশ্বাসঘাতকতা করে মেরেছে। মনে আছে তো ভদ্রশাল, তুই আমার ভাইকে ছলনা করে মেরেছিস, কিন্তু এই আহিরিয়া তোকে সামনাসামনি মারবে ভদ্রশাল, সামনে থেকে। চন্দ্রগুপ্ত, ওই দিক দিয়ে বেরোবার রাস্তা আছে, আমি গিয়ে পরিস্থিতি দেখে আসছি। ধনুর্বিদরা, লক্ষ্য স্থির করো। তাড়াতাড়ি চলো। চিন্তা করিস না মিহিকা, এখন আমিও তোর মতো চন্দ্রগুপ্তের সাথে আছি। আর তোর এই রহস্য আমি কোনোদিন কাউকে বলবো না। ঠিক আছে, কিন্তু তুমি... আমি ঠিকই বলছি চন্দ্রগুপ্ত, যতক্ষণ আমি রথ চালাবো ততক্ষণ মগধের কোনো সৈনিক আমাকে আঘাত করার ভয়ে এই রথে তীরও চালাবে না আর আক্রমণও করবে না।
আমি শুধু তোমায় পাটলিপুত্রের বাইরে সুরক্ষিত ছেড়ে আবার ফিরে আসব। চলো। আচার্য, আপনাকে সম্পূর্ণ সম্মান জানিয়ে আমি কিছু বলতে চাই। যে যাই বলুক না কেন, কিন্তু সত্যি এটাই যে মহারাজ ধননন্দের কন্যা হওয়ার আগে আমি এই দেশের কন্যা, এই প্রজাদের কন্যা আমি। আর কোনো কাজ যদি উচিত হয়, ন্যায়সঙ্গত হয়, তাহলে সেটা করতে আমি কখনো ভয় পাব না। তা সে কাজ আমার বাবার বিরুদ্ধেই হোক না কেন। তাহলে আপনি রথ চালান আর তাড়াতাড়ি যান। রাস্তায় আমাদের লোকজন প্রত্যেক মুহূর্তে আপনাকে সাহায্য করবে। আমি নগরদ্বারে আপনাদের সঙ্গে দেখা করব। যান। আসুন। চলুন আচার্য। কোথায় গেল ওরা? অমাত্য প্রমুখ, ওরা একটা রথে করে পালিয়ে গেলেন। কিন্তু কিন্তু কি? কিন্তু রথ রাজকুমারী নিজে চালাচ্ছেন। এই জেদি মেয়েটা, এ সব সময় একটা আমি বিপদ। রাজকুমারীকে আটকাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু উনি তো। নগরের সমস্ত সৈন্যদের খবর পাঠিয়ে দাও, যাতে তারা সমস্ত রাজদ্রোহীদের রথ থামানোর চেষ্টা করে, কিন্তু ভুল করেও যেন ওদের উপর তীর না চালায়। যাও। যথা আজ্ঞা। রাজকুমারী, আপনি এই পথ দিয়ে যান, যাতে আপনাদের পেছনে আসা মগধের সৈনিকদের আমি ভুল পথে চালনা করতে পারি। আমি আচার্য সহযোগী। আপনি তাড়াতাড়ি এই রথটা নিয়ে ওই গলির দিক দিয়ে চলে যান। ঠিক আছে। আমাদের এদের সঙ্গে লড়তে হবে শশাঙ্ক। কিন্তু চন্দু, এরা সংখ্যায় আমাদের থেকে অনেক বেশি। চন্দু, ওই দেখ, মিহিকা।
আমি আশা করছি যে তুমি একদিন ঠিক ফিরে আসবে, আর ততক্ষণ আমি তোমার জন্য অপেক্ষা করব বীর। জয় ভারত মাতার জয়। জয় ভারত মাতার জয়। আপনাদের প্রস্থানের জন্য ওইদিকে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আচার্য, আচার্য মশাই, আচার্য, আচার্য মশাই, আচার্য, 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 এনার অবস্থা খুবই কঠিন। অসাধ্য রোগের সঙ্গে যে রোগী অনেক দিন ধরে লড়াই করে, তাদের মধ্যেই এই ধরনের লক্ষণ দেখা যায়। রোগের সঙ্গে লড়তে লড়তে হার স্বীকার করে নেয় এই ধরনের রোগী। আচার্যেরও মনে হয় বাঁচার ইচ্ছা চলে গেছে। রোগগ্রস্ত ইনি আগেও ছিলেন, কিন্তু নিজের আত্মবলের সাহায্যে তিনি নিজের শরীরকে সর্বদা লড়াই করার আদেশ দিচ্ছিলেন, ওনাকে বেঁচে থাকার আদেশ দিচ্ছিলেন। কিন্তু এখন ওনার বেঁচে থাকার ইচ্ছেটাই আর নেই। সেই জন্যে এনার শরীরের মধ্যে জীবন ধীরে ধীরে সমাপ্ত হয়ে আসছে। त्वमेव बन्धु च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव।
চন্দু, হার মেনে নিয়েছিস তুই? হারতেই তো শেখায়নি আমাকে আচার্য শশাঙ্ক। বৈদ্যমশাইয়ের কথায় দুঃখী হয়ে পড়েছিস, কিন্তু কিন্তু ওরা যা বলে সবসময় তাই কি সত্যি হয়? আমি বলছি আমাদের আচার্য তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। আর আর তুই দেখে নিস, আমার কথাই সত্যি প্রমাণিত হবে। শশাঙ্ক, আচার্য সর্বদাই বলেন যে ব্যক্তি সফলতার অপেক্ষা অসফলতা থেকে বেশি শিক্ষা দেয়, এবং আজ নিজের সম্পূর্ণ চেষ্টার পরেও আমরা অসফল হয়েছি। তোর শেখার একটা সুযোগ রয়েছে আমাদের কাছে, কিন্তু কিন্তু বিধির বিধানের খেলা দেখ শশাঙ্ক। যার শেখানোর কথা তিনি এখন শান্ত হয়ে পড়ে আছেন, না কিছু শুনছেন না কিছু বলছেন। আর সব থেকে নিরাশ করবার মতো কথা, কবিরাজ মশাই বলছেন যে উনি নিজে থেকেই সুস্থ হতে চাইছেন না। কেন শশাঙ্ক, কেন সুস্থ হতে চাইছেন না? যদি অভিযানে আমাদের দ্বারা কোনো ভুল হয় তাহলে বকো, আমাদের রাগ দেখাও আমাদের ওপর, আমরা সব শুনবো। আর দিগ্বিজয়ের বিশ্বাসঘাতকতা আমরা কেন ভাবতে পারিনি সেটা নিয়েও কথা বলবো। আমাদের এক একটা সাথী, আমাদের প্রত্যেকটা সাথী হাসতে হাসতে লড়তে লড়তে, সেটা নিয়েও চর্চা করবো, সব কিছু নিয়ে আলোচনা করব। কিন্তু এইটা কি যেন উনি এইভাবে সমাধিস্থ হয়ে গেলেন। আচার্য আমাদেরকে এইভাবে মাঝপথে ছেড়ে যেতে পারেন না শশাঙ্ক। তবে কেন দেখালো অখণ্ড ভারতের স্বপ্ন? আমি সব হার মেনে নিতে পারি, সব কথা হাসতে হাসতে সহ্য করতে পারি, কিন্তু আমার আচার্যকে চাই শশাঙ্ক। আমার আচার্যকে চাই, ওনাকে ছাড়া আমি কিচ্ছু না। আচার্য মশাই বেঁচে আছেন চন্দু, দেখ। এটা তো আচার্যর শরীর মাত্র, এতে এমন আত্মা রয়েছে যে পরাজয় স্বীকারই করতে পারে না। কোনো রোগ, কোনো ব্যাধির সামনে মাথা নত করতে পারেন না। তাহলে উনি এই রোগটার সঙ্গে কেন লড়ছেন না? কেন শশাঙ্ক? কি করে বলবো ওনাকে শশাঙ্ক যে অখণ্ড ভারতের আপনাকে প্রয়োজন? আপনার চন্দুর আপনার প্রয়োজন আচার্য। কথা বলুন না আচার্য। তোরও কি তাহলে আচার্যকে বলার মতো কিছু প্রয়োজন পড়তে পারে? বল। জানিস, যখন আমি আর আহিরিয়া তোর আর আচার্যর ব্যাপারে কথা বলতাম, তখন ও সব সময় বলতো যে আচার্য আর চন্দ্রগুপ্তের একে অন্যের কথা বোঝায় কোনো সমস্যাই হয় না। ওরা কথা না বলেই একে অন্যের মনের কথা বুঝে যায়। কিন্তু আচার্যকে আমি জানি আর মানিও।
আর যদি এরকম নিস্তব্ধ ভাবে শুয়ে থাকেন তো চুপ করে সহ্য করতে পারবো না শশাঙ্ক, সহ্য করতে পারবো না। তোকে সইতেই হবে বন্ধু, আর নিজেকে তোকে সামলাতেই হবে। আচার্যকে আবার সুস্থ অবস্থায় তোকেই ফিরিয়ে আনতে হবে। সেটা তুই কি করবি, কিভাবে করবি আমি জানি না। আমি শুধু এটুকু জানি যে আচার্য চাণক্যকে কেউ যদি ঠিক করতে পারে তাহলে একমাত্র সে চন্দ্রগুপ্ত। শুধু তুই।